শুভ সকাল। মহা চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুড মর্নিং এক্সপ্রেস। আর আমার সাথে আজকে আড্ডায় রয়েছে শ্রেয়া। শ্রেয়া, গুড মর্নিং। গুড মর্নিং জয়িতা, গুড মর্নিং সকলকে এবং নমস্কার আপনাদের সকলকে চতুর্থীর শুভেচ্ছা। আমরা কিন্তু জানি যে গুড মর্নিং এক্সপ্রেস মানে কিন্তু আড্ডা, আর আজকে যেমন চতুর্থী, তো পুজোর আড্ডা তো থাকবেই আমাদের সাথে, তার সাথে তো থাকবে অবশ্যই গান, আপনাদের মন ভালো করার জন্য এবং পুজোর এই সকালটা আরো সুন্দর করার জন্য। শ্রেয়া, আমি তোমার সাথে প্রথমে মানে জানতে চাইবো যে এই পুজো, এই চতুর্থী, তোমার চতুর্থী থেকে শুরু করে তারপর তোমার পঞ্চমী, এই সমস্ত দিনগুলি আগে কিরকম কাটতো? পুজোর একটা উন্মাদনা তো থাকতোই অবশ্যই, তো সেই কিরকম একটা অনুভূতি কাজ করতো? আসলে জয়িতা, মানে ছোটবেলাটা কখনোই মানে আমাদের এরকম মানে চতুর্থী বা পঞ্চমীতে কখনোই পুজো শুরু হতো না। আর হাল ফিলহালেই শুরু হয়েছে চতুর্থী বা পঞ্চমী থেকে ঠাকুর দেখা, বাবা মায়ের সাথে ঠাকুর দেখা হয়। চতুর্থী পঞ্চমীতে বন্ধু বান্ধবদের সাথেও বেরোনো হয়। তবে এই বছর তো করোনা কালে এবার মনে হচ্ছে না কোনো ঠাকুর দেখা হবে, এরকম করেই কেটে যাবে। একদমই তাই। আর তাছাড়া তুমি বললে যে তখনকার সময়টাতে পুজোটা কিন্তু ষষ্ঠী বা তোমার ষষ্ঠী থেকে শুরু হতো বা সপ্তমী থেকে, তখন চতুর্থী পঞ্চমীতে এই তোমার প্যান্ডেলে যাওয়া ঘোরা এই ব্যাপারটা খুব একটা ছিল না, কিন্তু মহালয়ার পর থেকে কিন্তু শ্রেয়া একটা উন্মাদনা কিন্তু একটা শুরু হয়ে যেত হাতে। আমরা সবসময় দেখি যে মহালয়ার পর থেকে একটা উন্মাদনা কাজ করে মানুষের মধ্যে। শুধু পুজোর প্যান্ডেলে ভিড় নয়, আমরা দেখি যে দোকান বাটেও প্রচুর ভিড় হয়। শুধু শাড়ি জামা কাপড়ের দোকান না, আমি এই মুহূর্তে যেটা শুধু মনে করতে পারছি সেটা হচ্ছে আমি দেখি যে পুজোর সামগ্রী পাওয়া যায় এরকম দোকানেও প্রচুর ভিড় দেখি। আমরা দশকর্মার দোকানে ভিড় দেখি, বা শুধু যারা ধূপকাঠি বিক্রি করে তাদের দোকানেও খুব ভিড় দেখি। তো বেশ একটা মানে পুজো গন্ধ চারিদিকে মোমো করে। আর যেহেতু আমরা শিল্পাঞ্চলবাসী, এখানে আমরা সবসময় দেখেছি যে শিউলি ফুলের গন্ধ আমরা পেয়েছি। আমরা ছাতিম ফুল, যেটা শুধুমাত্র শিল্পাঞ্চলেই আমরা দেখতে পাই, সেই ছাতিম ফুলের গন্ধ আমরা পেয়েছি। সব মিলিয়ে কিন্তু পুজোটা বেশ জমজমাট কাটে। আর পুজোর প্যান্ডেলের গান ছাড়া তো পুজোটা অসম্পূর্ণ। একদমই তাই। সে তুমি পুজোর গানের কথা যখন তুমি বললে, যে তখন তোমাকে বলবো যে কিছু কিছু গান দেখবে, বিশেষ কিছু গান রয়েছে যেগুলো কিন্তু এমনি অন্য সময় শুনলেও কিন্তু আমাদের পুজোর কথাটাই মনে পড়ে। একদম জয়িতা, মানে কিছু কিছু গান রয়েছে কিশোর কুমারের বা কুমার শানুর, বা আমরা যদি একটু হাল ফিলহালের গান দেখি তাহলে বাবুল সুপ্রিয় শানের কিছু কিছু গান রয়েছে, এবং সেগুলো ছাড়া আমাদের মনে হয় পুজোটা অসম্পূর্ণ। যতবার মানে আমাদের পুজোর কথা মনে হয়, এই গানগুলো কিন্তু আমাদের কানে বাজে, বা আমরা যদি অন্য কোথাও শুনি আমাদের মনে হয় পুজোটা কিন্তু চলে এসেছে। বাঙালি কিন্তু অনেক মানে আমরা কিন্তু বাংলা সিনেমায় অনেক গান পাই, কিন্তু আমাদের পুজোটা কিন্তু আশা ভোসলের কিছু গান বা কিছু কিশোর কুমারের গান ছাড়া কিন্তু অসম্পূর্ণ। একদমই। এবং সেই গানগুলো শুনলে মনে হয় যেন যে এগুলো পুজোর জন্যই বানানো হয়েছে স্পেশাল করে। একদমই, মানে পুজোর জন্য কখন না, এটা আমি একটু রেফার করব। পুজোর জন্য হয়তো গানগুলো বানানো হয়েছিল না, কিন্তু প্রত্যেক বছর পুজোতে শুনতে আমরা একটা এরকম জায়গায় চলে এসেছি যে ওগুলো মনে হয় যেন পুজোর জন্যই বানানো হয়েছিল গানগুলো। আর তাছাড়া তুমি দেখবে যে এই আমরা আজকে বলছি চতুর্থী মানে কিন্তু পুজো শুরু, তো অন্যান্য বছর যেরকম দেখা যায় তোমার এই তৃতীয়া চতুর্থী থেকে পুজো প্যান্ডেলে ভিড়, তো এবছর যাই হোক একটা মন খারাপের ব্যাপার তো রয়েছে, সবাই ভার্চুয়ালি পুজো দেখবে এবারে। তো মন খারাপ থাকলেও সেই পুজোর আনন্দটা কিন্তু আছে, সেটা কিন্তু দমিয়ে রাখা কিছুতেই সম্ভব নয়। আর আর তুমি শ্রেয়া, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে মন খারাপ কতটা এবং কি ভাবছো এই এবছরের পুজো নিয়ে? কাল অবধি তো মনে হচ্ছিল যে যতই যা হোক পুজোটা একটু দেখবো, যতই করোনার কোপ পড়ুক আমাদের ওপর, পুজোটা কিন্তু দেখা হবে। কিন্তু কালকে বিকেলে হাইকোর্টের অর্ডারের পর এখন মনে হচ্ছে যে না, পুজোটা তো আর দেখা হবে না। তো একটা মন খারাপ, একটা বিষণ্ণতা কিন্তু কাজ করছেই।
একদমই, এবং আদালতের সেই রায়কে কিন্তু আমরা মান্যতা দিয়েই আমরা একদম। পুজোর আনন্দে মেতে উঠবো। আমাদের সুরক্ষার কথা ভেবে কিন্তু এই নির্দেশ কিন্তু দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। না হলে কিন্তু আমরা সবসময় দেখেছি যে শ্রেয়া, যে বিশেষজ্ঞরা কিন্তু যে পুজোর পরে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা কিন্তু প্রথম থেকেই দিয়েছিল, এবং তার ফলেই হয়তো হাইকোর্টের এই নির্দেশনা। একদমই, কালকের গুড মর্নিং এক্সপ্রেসে এই বিষয়ে কথা হয়েছিল। যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং আমাদের সঙ্গে একজন ডাক্তার ছিলেন। ডক্টর বলেছিলেন যে পুজোর পরে একটা সংক্রমণের বিশাল ঢেউ আসতে চলেছে। কিছু সতর্কতা বার্তাও তিনি দিয়েছিলেন আমাদের দর্শকদের। তো একটা আশঙ্কা সবসময় কাজ করছিল, আর সেখান থেকে একটা দিকে ভালো হাইকোর্টের থেকেই অর্ডারটা দেওয়া হয়েছে। কারণ আমরা যদি পুজোর প্যান্ডেলে যাই তখন আমরা দেখবো অনেক মানে মানুষ কিন্তু মাস্ক বা স্যানিটাইজার ছাড়াই, মানে মাস্ক ছাড়াই আমরা তাদের ঘুরতে দেখবো, বা তাদেরকে আমরা দেখছি যে তারা হাত স্যানিটাইজ করছে না। সেখান থেকে আমার মনে হয় যে এই এই যে মানে হাইকোর্ট থেকে অর্ডারটা কাল বিকেলে দেওয়া হয়েছে সেটা খুবই ভালো হয়েছে। একদিক থেকে ভালো হয়েছে, হ্যাঁ নিশ্চয়ই, একদিক থেকে মন খারাপ তো থাকবেই যে পুজোর সময়টা বাঙালিকে ঘরে থাকতে হচ্ছে। এতদিনের অপেক্ষার পর মা আসছেন, কিন্তু আমরা সেই নির্যাসটা নিতে পারছি না সবিতা। একদমই, এবং তুমি দেখবে শ্রেয়া যে এই দুর্গোৎসবকে ঘিরে কিন্তু মানুষের, বাঙালির মধ্যে একটা যে আবেগ, সেই আবেগে ভেসে গিয়ে যে তারা ভিড় এড়াতে পারতো সেটা বলে কিন্তু মনে হয় না, এবং তার ফলে কিন্তু এই নির্দেশ। আর তাছাড়াও আরেকটা কথা শ্রেয়া, যে আমরা কিন্তু জানি, শুনেছি হয়তো, যে তুমি হয়তো শুনেছো যে চিকিৎসা মহলের কিন্তু একাংশ বলেছিলেন যে তোমার এই যে তোমার জমায়েত করে প্যান্ডেল হপিং, সেটা কিন্তু আত্মহত্যার সমান। একদম। তো সেই সমস্ত দিক থেকে আমাদের সুরক্ষার কথা ভেবে কিন্তু হাইকোর্টের এই নির্দেশ, তো মন খারাপ হলে কিন্তু আমাদের সেই নির্দেশ কিন্তু মেনে চলতে হবে। একদমই জয়িতা, কারণ আমরা দেখেছি পুজোর শপিং করতে গিয়ে অনেক মানুষ অনেকটা ভিড় বাড়িয়েছেন, অনেক অসচেতনতা দেখেছি আমরা মানুষের মধ্যে। সেখান থেকে একটা আশঙ্কা ছিল যে পুজোর সময়টা কি হবে। যদি শপিং এর সময় এই অবস্থা হয় তাহলে পুজোর সময়টায় কি হতে চলেছে। সেখান থেকে আমার মনে হয় হাইকোর্টের অর্ডারটা খুবই মানে সঠিক সময় হাইকোর্ট থেকে অর্ডারটা দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা বিষণ্ণতা কাজ করছে, মানুষের খুব মন খারাপ হচ্ছে যে যে পুজো কমিটিগুলো এই পুজো আয়োজন করেছে, এত বড় একটা পুজো আয়োজন করেছে, তাদের জন্য একটা খুব মানে মন খারাপের কথা। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি দেখা যায় এটা খুব একটা ভালো জিনিস হয়েছে বলে আমি বলবো। একদমই, এবং এক্ষেত্রে আমি বলবো শ্রেয়া যে যদি সেই পুরোনো দিনের একটা ধারা, সেই পুরোনো ধারাটাকে যে পাড়ার প্যান্ডেলে হয়তো ছোট করে এক কোথাও আয়োজন করা, সেই তোমার প্যান্ডেলে হয়তো আমাদের নিজেদের প্যান্ডেলে নিজেরা যদি আনন্দে মেতে উঠি, প্যান্ডেল হপিং এ না গিয়ে, তাহলে কিন্তু আমার মনে হয় সেই পুরোনো দিনের ধারাটাকে বজায় রাখলে এই যে তোমার আমাদের সংক্রমণের হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। একদমই, তবে পাড়ার প্যান্ডেলেও কিন্তু বসার অনুমতি পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, কারণ পাড়ার প্যান্ডেলেও কিন্তু শুধু পুজো কমিটির লোকরাই অ্যালাউড থাকবেন, আর তাছাড়া কেউ অ্যালাউড থাকবেন না। একটা দূরত্ব বজায় রাখার কথা কালকে নির্দেশিকায় রয়েছে, এবং সেটা মেনে আমাদের এবছর পুজোটা দেখতে হবে। শ্রেয়া, তোমার সাথে তো আড্ডা আমরা দেবই, কিন্তু তার আগে আমাদের গান তো শুনতেই হবে, কেন কি গুড মর্নিং এক্সপ্রেস কিন্তু আমাদের এই গান আবৃত্তি এসবের জন্য মন ভালো করার একটা অনুষ্ঠান। তো দেখে নেব প্রথমে কে রয়েছেন আমাদের সাথে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে জুই নট্ট, হাবড়া থেকে। গুড মর্নিং। গুড মর্নিং জুই, নমস্কার। প্রথমে জানতে চাইবো যে কেমন আছো তুমি, বলো। ভালোই আছি। আর এখন তো তেমন কোনো কাজ নেই, বাড়িতে বসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা এসবই চলছে। এদের থেকে কোনো সাহায্য করছে খুবই করে। তাছাড়া আর দুদিন পরেই তো পুজো, তো একটা উন্মাদনা তো রয়েছেই মনের মধ্যে, সেটা যতই ভার্চুয়ালি পুজো হোক, ঘরে বসেই পুজো ঠাকুর দেখা হোক। তো প্রথমে তোমার সাথে আমরা তো আড্ডা তো দেবই, আরো তোমার সম্পর্কে অনেক কিছুই জানতে চাইবো। তার আগে প্রথমে কিন্তু একটা গান শুনতে চাইবো তোমার কাছে। সবকিছু আগমনী গান শোনা, একদম দেবী পক্ষের সূচনা হয়েছে, এটাই মনে হয় একটু বেশ সাবিত একটা একদম। আগমনী গান।
অসাধারণ অসাধারণ লাগলো তোমার গান। আর আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে কিছু কিছু গান যেন মনে হয় যেন পুজোর জন্যই তৈরি হয়েছে গানগুলো, এবং তার মধ্যে কিন্তু এটাও একটা গান, এবং সেটা মায়ের সাথে তোমার মায়ের আরাধনার একটা গান শুনে আমাদের সকালটা আজকে শুরু হলো। আমাদের অনুষ্ঠানের শুরুতে কিন্তু আমরা শুনলাম তোমার গান। আর তোমার কাছে জানতে চাইবো যে কি করছো তুমি এখন? এখন তো অ্যাকচুয়ালি এই সময়টা, লকডাউনের সময়টা খুব কাজে লাগানো হচ্ছে। তো এই সময় আমার নিজের কাজ মানে রেওয়াজ, এটাই আমি অনেক বেশি করে প্রাধান্য দিচ্ছি রেওয়াজটাকে। আর সারাদিনই বলতে গেলে রেওয়াজের মধ্যেই থাকা ঠিক আছে। এবার সময়টাকে কাটাতে হয়েছে না, সেটা রেওয়াজের মধ্যে কাটানো, নিজের সময়টা কাজে লাগানো মনে হয় বেস্ট অপশন। একদমই তুমি ঠিক কথাই বলেছো যে এই লকডাউন কাটিয়ে আমরা ফিরেছি, এবং লকডাউনে যে দীর্ঘদিন বাড়িতে সবাই ছিল সেই সময়টাও অনেকেই তোমার মতো এরকম কথা বলতে শুনেছি যে প্রথম প্রথম হয়তো বলছিল যে কিছু হয়তো ভালো লাগছে না বা কিছু এরকম, কিন্তু তারপরে অনেকেই বলতে শুনেছি যে তারা এই লকডাউনের সময়টা কাজে লাগিয়ে, ঘরবন্দি সময়টা কাজে লাগিয়ে নিজেদের শিল্পসত্তাকে অনেকেই তুলে ধরেছে। এবং আরও একটা বিষয় জানতে চাইবো যে কবে থেকে এই গানের জগতে, সঙ্গীত জগতে তোমার পথ চলা শুরুটা কবে থেকে? অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমি আমাদের বাড়িতে সবাই মিউজিশিয়ান, সবাই গান 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 থেকে জড়িত। এখানে আমাদের বাড়িতে অনেক ছোট ছোট ছেলে মেয়ে আমার মায়ের কাছে, আমার দাদির কাছে গান শিখতে আছে। আর ছোট থেকেই আমি গান শুনে বড় হয়েছি। ইভেন আমার কিভাবে ঠাকুর ধরে শিখতেই হয়নি গান শোনা। মায়ের, দাদির গান, দাদার গান, আমার বাবা তবেই গান, এদিকটা দেখে দেখে শুনে শুনেই আমি শিখেছি ছোট ছোট। এইভাবেই আমার গানের জগতে আসা, গান শেখা। আমার এইভাবে কোনোদিন হাতে ধরে শিখতে শিখিনি কোনোদিন। মায়েরটা শুনে, বাবারটা শুনে এইভাবে বড় হয়েছি। মানে বাড়িতে গানের একটা পরিবেশ রয়েছে, যে কারণেই তোমার মানে তুমি ছোট থেকে এই গানের প্রতি একটা ভালোবাসা, একটা আকর্ষণ একটা তৈরি হয়েছিল, যে কারণেই তোমার গানের সাথে পথ চলা। আর আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য গান নিয়ে গান নিয়ে মানে মিউজিশিয়ান,
একটা সিঙ্গার, কিন্তু আমার দাদা এখন জীবনে সারেগামা পাতে আছে। ও আচ্ছা, খুব ভালো লাগলো তোমার কথা শুনে। আর তোমার সাথে তো আড্ডা দেবোই, তোমার সাথে আরও গান শুনতে চাইবো। এবং কি শোনাচ্ছ এরপরে সেটা জানতে চাই। এরপর আমি যন্ত্র বসে কম্পিটিশন করে একদম। মাথা দিতে না। শুধু আমার পাথরে আমার হতে তোমার শুধু আমার জানি অসাধারণ, আবারও একটা অসাধারণ গান শুনলাম তোমার থেকে। তুমি কোন ধরনের গান মূলত গাইতে ভালোবাসো? আমি গান গাই দেখতাম, ক্লাসিক্যাল নিয়ে আমার সুবিধাও ক্লাসিক্যাল আমি একটু রেডি হচ্ছে ক্লাসিক্যাল শুনে কাছে কিন্তু কিছু গাওয়া হয় তার সাথে একটা কিছু
ওয়েস্টার্ন মিউজিক এগুলো আমি চালু করি। গান তো করোই, গানের প্রতি তো ভালোবাসা রয়েছে, সেটা তোমার কথা থেকেই বোঝা যাচ্ছে। এবং এই গানের পাশাপাশি আর কি কি করতে ভালোবাসো? গানের পাশাপাশি আমার অনেক বড় হবি রান্না করা। আমি রান্না করতে খুব ভালোবাসি এবং খুব ভালো রান্না করছি। লকডাউনে তো আমার ইউটিউব থেকে প্রচুর রেসিপি ট্রাই করা হয়ে গেছে এবং এত রান্না করেছি কিন্তু তার মধ্যে তো রোজ করেছি রান্না করে আহ, দেওয়া রান্না এরকম এর মধ্যে থেকে রোজ। আর এবারে পুজোটা তো বাড়িতেই কাটবে, তো পুজোর জন্য কোনো প্ল্যান কি রয়েছে রান্নার জন্য? হ্যাঁ, অ্যাকচুয়ালি পুজোয় আমার বাইরে অনেক প্ল্যান ছিল কিন্তু তার এমন একটি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিল, তাই আমি আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি প্ল্যান করেছিলাম এই পুজোতে যতই করোনা থাকে পুজোতে তো মিস করা যায় না, প্রত্যেকবারই একটু এফেক্ট হয়েছে যে একদম পুজোতে জল যদি বান্ধবীরা জীবনের একটা প্ল্যান থাকে সেটা একেবারে দেখতে হবে। একদমই তাই। এবং মন খারাপ তো থাকবেই, মন খারাপকে সঙ্গে নিয়ে কিন্তু আমাদের তোমার নিজেদের সুরক্ষার কথা ভেবেই কিন্তু এবারে পুজোটা বাড়িতেই কাটাতে হবে। তো কি এই পুজোর 4 দিন যে বাড়িতেই থাকবে, তো কি প্ল্যান করা হচ্ছে যে কিরকম কাটাবো বাড়ির পরিবারের লোকজনদের সাথে, খাওয়া দাওয়া? আর আমাদের বাড়িতে প্রত্যেকটা খাওয়া নিয়ে মানে আহ, পুজোর পুজোর এক মাস আগে থেকে ঠিক করে ফেলেছি পুজোর 6 দিন কি কি খাওয়া হবে, পঞ্চমী দশমী কি কি খাওয়া দাওয়া হবে সেটা কি কি করা হবে, কোনদিন মিক্স মাছ কোনদিন মাটন এরকম সিলেক্ট করা থাকে। তো খাওয়া দাওয়া গান বাজনা এসবের মধ্যে থেকে আমার পুজো কাটবে। তোমাকে বলবো তুমি স্পিকারটা একটু একটু কাছে নিয়ে কথা বলো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, কথা বলো। তুমি বললে যে তুমি কীর্তনও গাও। হ্যাঁ, তো একটা কীর্তন কি শুনতে পারি আমরা সকালে? একদম। আমি রূপালী দেখেছি প্রাণ সখীরা আজ মনে সেই রূপের কথা তোদের বলি শোন। আমি আমাদের সাথে কোনো রকম ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জুঁয়ের। আমরা আবারও চেষ্টা করব জুঁয়ের সাথে যোগাযোগ করার। শ্রেয়া, তুমি বলো কিরকম সকালটা আজকে কিভাবে শুরু হলো তোমার? সকাল আমার খুব ভালো কাটছে। আমি এটাই বলবো যে জুঁয়ের গান শুনে সকালটা আরো ভালো হয়ে গেল, কিন্তু আমার খুব আফসোস হচ্ছে যে ওর কাছ থেকে আরো কয়েকটা গান আমরা শুনতে পারলাম না। আমরা তো চেষ্টা করবোই জুঁয়ের সাথে যোগাযোগ করার, আমরা আরো গান অবশ্যই শুনবো শ্রেয়া। একদম একদম। জুঁই বেশ সুন্দর গান গাইছিল এবং খুব মজার মজার কথা বলছিল যে ওদের বাড়িতে সবাই খুব ভোজন প্রিয় মানুষ। তো আমার মনে হয় যে এটা একটা খুব ভালো দিক পুজোর জন্য। একদমই শ্রেয়া, আমরা যোগাযোগ করতে পেরেছি জুঁয়ের সাথে, আমরা কথা বলে নেব। তুমি যে ব্যাপারে বলছিলে শ্রেয়া। হ্যাঁ, শোনা যাচ্ছে। শ্রেয়া বলছিল যে তোমার কথা শুনে শ্রেয়ার খুব ভালো লেগেছে, কারণ কি তুমি বললে যে তোমাদের পরিবারের সবাই খুব ভোজন প্রিয়। একদম একদম সবাই খুব ভোজন প্রিয় আর বিশেষ করে আমার বাবা।
খুব একদম খেতে ভালোবাসি। একদম পুজোর 4টে দিন বা 5টা দিন এখন যেরকমই কাটছে আমাদের পুজোটা, তার মধ্যে সব আনন্দের থেকেই তো আমরা বঞ্চিত। তার মাঝে আমার মনে হয় যে অ্যাটলিস্ট এই একটা মেনুটা থাকা উচিত, যে কবে কি খাওয়া হবে সেই মেনুটা কিন্তু থাকা উচিত। একদম। আর একটা বিষয় শ্রেয়া, জুই যেটা বললো যে ও নিজে রান্না করতে ভীষণ ভালোবাসে এবং একদম। রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে। আমরা লকডাউনে কিন্তু অনেক কিছু রেসিপি উঠে আসতে দেখেছি, ডালগোনা কফির মতো রেসিপি আমরা কিন্তু ট্রেন্ডিং এ থাকতে দেখেছি। তো জুইকে জিজ্ঞেস করবো যে ডালগোনা কফি কি বানানো হয়েছিল যখন লকডাউন প্রথম শুরু হয়? ডালগোনা কফি আমি ট্রাই করিনি, তবে অনেক আর আমি দেখছি যে সবাই বানাচ্ছে ডালগোনা কফি, একদম সবাই একদম পোস্ট করছে। ফেসবুক খুলে একদম ফিডটা ভরে থাকতো ডালগোনা কফিতে। তো সেটা একটা বিশাল ট্রেন্ডিং ব্যাপার হয়েছিল তখন। তা জুই কি কি রেসিপি ট্রাই করা হয়েছিল সেই সময়? আমি ট্রাই করেছি চিকেন রেজালা, বাহ মটন বিরিয়ানি, এগুলো আমি নিজে নিজে বানানোর চেষ্টা করি। বাহ, খুব সুন্দর, খুব ক্লাসিক দুটো রেসিপি তুমি নাম বললে আমাদের কাছে। জুইয়ের সাথে আমরা আড্ডা তো দেবো, কিন্তু জুই তুমি যে গানটা গাইছিলে সেটা কিন্তু অপূর্ণ রয়ে গেল। তা তুমি আমাদের যদি সেই গানটা শোনাও খুব ভালো হয়। খুব সুন্দর, আবার একটা অসাধারণ আমরা গান শুনলাম, কীর্তন একদমই, শুনলাম। মানে আমাদের সকালটা, চতুর্থীর সকালটা আমরা যদিও বেরোতে পারবো না এবার পুজোয়, কিন্তু এরকম একটা গান, এতগুলো গান শুনে জুইয়ের কাছ থেকে আমাদের ভীষণ ভালো লাগছে। ঘরে থাকাটা মনে হচ্ছে সার্থক হয়ে গেছে। যদিও আমি আর জুইতা ঘরে নেই, আমরা আমাদের কর্মস্থানে রয়েছি, তাও আমার মনে হচ্ছে সেটা সার্থক হয়ে গেছে আজকে জুইয়ের গান শুনে। জুয়ের কাছে জানতে চাইবো যে তুমি এত ভালো গান করো এবং সব ধরনের গান করো, তো এই সঙ্গীত জগতে তোমার অনুপ্রেরণার কথা যদি জানতে চাই। সঙ্গীত জীবনে আমার অনুপ্রেরণা আমার মা, আমার দাদা, এদের থেকে আমি ইন্সপায়ার দিই। কারণ এরা আমি ছোটো থেকে দেখছি যে আমার মা কত পরিশ্রম করছে আমার জন্য, আমাদের বড় করার জন্য, আমাদের গান শেখাচ্ছে, তারপরে আবার ঘরটাকেও সামলাচ্ছে, একদম ফ্যামিলিতে। তো আমার মা আমার জীবনে অনেক বড় অনুপ্রেরণা। আর একদম আমার দাদা পাশাপাশি আমার দাদা আমাকে অনেকটা শিখতে সাহায্য করে, শেখায়। আমার দাদা আমার থেকে 10 বছরের বড়। তো আমার দাদা একেবারে আমার সাথে, আমি দাদার সাথে কোনোদিন মারপিট করি, মারপিট ঝগড়া কোনোদিন হয়নি। দাদা একদম আমার কাছে আমার বাবার মতো। আমার দাদার থেকে আমি রোজ শিখেছি কিছু না কিছু। আচ্ছা, জুইকে আরেকটা গানের রিকোয়েস্ট করবো। জুই কি আমাদের আরো একটা গান শোনাবে? একদম। আচ্ছা, আমি তাহলে নিজের মতো একটা গান করবো। একদম। রিকোয়েস্ট করে একদম। ঘোষণা করেছে
ঘোষণা করেছে আছে না আমার গলি দিয়ে চলে যায় গলি দিয়ে চলে যায় লুকিয়ে পড়ি ঘোষণা করেছে আছে না আমার বাড়ি সে কথা তাই রূপের রূপের বলে না খুব সুন্দর, আবারও একটা মন ভালো করার মতো গান। জুই, তোমার কাছে জানতে চাইবো যে তুমি এত ভালো গান করো এবং ছোট থেকে তোমার এই গানের সাথে একটা ভালোবাসা রয়েছে গানের প্রতি, তো ভবিষ্যতে গান নিয়ে কি পরিকল্পনা রয়েছে? আমার ছোট থেকে একটা ড্রিম ছিল যে আমি অনেক বড় কোনো সিঙ্গার হবো। আমার এটা অনেক বড় ইচ্ছে যে আমি তো এটা যেখানে আমি শেখার চেষ্টা করছি, এই জন্য আমি যতটা চাকরি করার দরকার ততটা করছি। তো এটা আমার অনেক বড় ড্রিম এবং আমার এইদিকে একটাই গোল রয়েছে যে আমি অনেক বড় ফেমাস সিঙ্গার হবো। আমরা চাইবো যে তোমার এই যে ইচ্ছা রয়েছে সেটা যেন পূরণ হয়। আমাদের এক্সপ্রেস পরিবারের সকল মানে সকল সদস্যদের তরফ থেকেই চাইবো যে তোমার এই ইচ্ছেটা যেন পূরণ হয়। আর পাশাপাশি আমাদের তোমাকে ছাড়তেই হবে, তো তার আগে শেষ গান কি শোনাচ্ছ বলো? তবে একটা খুশি করে একদম। जाते
तुझे जीत जीत हारूं, तेरे प्राण प्राण वारूं, हाय तुझे हारूं, तेरे याद से तारूं, तेरे नाम से जुड़े हैं सारे नाम से। किसैया किसैया मेरे मोती मैं चाहूँ, मैं तो चाहूँ हम तेरा, मैं ना जाऊँ तेरे जाऊँ, मैं तो तेरी तू है मेरा, मैं ना जाऊँ तेरे जाऊँ, मैं तो तेरी तू है मेरा। অসাধারণ একটা গান গেয়েছে কিন্তু জুই। চতুর্থী সকালে জুইয়ের কণ্ঠে আমরা কৈলাস খেরের গান শুনলাম, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। আর গানটা এত সুন্দর গেয়েছে জুই যে আমরা আমরা কথা হারিয়ে ফেলেছি। জুই, সময় এখন তোমাকে বিদায় জানানোর। অনেক শুভেচ্ছা রইলো। আমরা চাই তুমি আরো এগিয়ে যাও জীবনে, এবং তুমি যা যা স্বপ্ন দেখেছো তোমার সঙ্গীত সফরকে নিয়ে, সেগুলো কিন্তু পূরণ হোক। অনেক ভালোবাসা আর অনেক পুজোর শুভেচ্ছা রইলো তোমার জন্য। ঘরে বসে এবারে পুজোটা কিন্তু আনন্দে মেতে ওঠো, পুজোতে পুজো ভালো কাটুক তোমার। শ্রেয়া, আমরা এত ভালো ভালো গান শুনলাম, যেন আমরা যে আড্ডাটা দিচ্ছিলাম সেটা থেকে বেরিয়ে যেন গানের মধ্যেই একটা ডুবে গেছিলাম, এরকম কিন্তু একটা মনে হচ্ছে। আর জুই এত সুন্দর গান গায়, ওর ইচ্ছে ও অনেক বড় একজন গায়িকা হবে। আমরা চাই তার ইচ্ছে পূরণ হোক, কারণ এরকম ট্যালেন্টেড মানুষজনরা যদি তাদের যেটা ইচ্ছে সেটা যদি তাদের বা স্বপ্ন সেটা যখন পূরণ হয়, তখন তারা কিন্তু যেটা স্বপ্ন দেখেছে সেই জায়গাটা কিন্তু তারা খুব নাম করে। আমার এটাই মনে হয়। একদমই শ্রেয়া, আমরা চাইবো যে জুয়ের যে ইচ্ছে রয়েছে, যে সকল স্বপ্ন রয়েছে সেগুলো যেন পূরণ হয়। আর পাশাপাশি দেখবে শ্রেয়া যে তোমার জুই যেটা বলছিল যে পুজোকে ঘিরে হয়তো অনেক প্ল্যান করে রেখেছিল, অনেক পরিকল্পনা ছিল বন্ধুদের সাথে একটু ঘুরবে, এবং দীর্ঘদিন গৃহবন্দী হয়ে যাওয়া থাকার পরে কিন্তু সবাই এটাই হয়তো ভেবেছিল যে পুজোতে স্বাস্থ্যবিধি মেনেই হয়তো বন্ধুদের সাথে একটু আড্ডা, একটু গল্প করবে। তাছাড়া তো সেই জিনিসটা যখন হলো না, তো সকলের একটা মন খারাপ তো রয়েছে। কিন্তু ওই যেটা আমরা প্রথমের দিকে একদম আলোচনা করছিলাম যে মন খারাপ, শত মন খারাপ হলেও সেই মন খারাপকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদের এবারে নিজেদের সুরক্ষার কথা ভেবে এবং অন্যের সুরক্ষার কথা ভেবে কিন্তু আমাদের নিজেদের সচেতন থাকতে হবে এবং ঘরে বসেই পুজোটা কাটাতে হবে। একদম। জুহি আমাদেরকে একটু আগে বলছিল ও ভীষণ রান্না করতে ভালোবাসে এবং ওর বাড়ির প্রত্যেকে প্রচন্ড ভোজন প্রিয় মানুষ। তো যখন বাইরে বেরোনো হচ্ছেই না পুজোতে, তখন ঘরে বসে খাওয়া দাওয়াটা একটু ভালো করে হোক। এমনিতেই তো বাঙালি, যেরকম জুহি বললো, আমিও এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারছিলাম। এমনিতেই তো বাঙালি একটা মেনু বানিয়ে রাখে 1 মাস আগের থেকে যে এটা খাওয়া হবে, ওটা খাওয়া হবে। তো সেখানে এবার খাওয়া দাওয়াতেই আমরা মনটা দিই। বেরোনো তো হচ্ছেই না বন্ধু বান্ধব বা পরিবারের সাথে। তাছাড়াও আরেকটা কথা বললো, দেখবে যে এই লকডাউনের যে সময়টা সেটাকে ও কাজে লাগিয়েছে, এবং এই লকডাউনের সময় ও রান্না, তারপরে তোমার রেওয়াজ, এসবের মধ্যেই কিন্তু ছিল। একদম একদম জুহিতা, আমরা তো লকডাউনের প্রথমটা মানে আমি বলবো ফেসবুকটা কিন্তু আমাদের ফিডে ভর্তি থাকতো যে আমরা ডালগোনা কফি, প্রত্যেকেই দেখতাম ডালগোনা কফি বানাচ্ছে। তা জুই খুব ক্লাসিক দুটো রেসিপির নাম বললো, সেরকম রেসিপি বানাতে আমরা কম মানুষকেই দেখেছি, কিন্তু এই সময় প্রত্যেকের কিন্তু ফেসবুকটা খুললেই ছবি কিন্তু ভরে আছে যে তারা কটা রান্না করেছে। অনেক রান্না আমরা দেখেছি এর মধ্যে মানুষ ইনভেন্ট করেছে, যেটা করার হিড়িক পড়ে গেছিল লকডাউনের মধ্যে, সেটা হচ্ছে রসগোল্লা, বাঙালির প্রিয় রসগোল্লা। তো আমার কোথাও মনে হচ্ছে যে এই বছর পুজোটাও এরকম করে কাটালে মন্দ হয় না। কয়েকটা নতুন রেসিপি আমরা যদি নিজেদের মধ্যে বানাই বা পরিবারের লোকজনের জন্য বানাই, আমার মনে হয় না মন্দ হবে পুজোটা।
একদমই তাই। এবং তাছাড়া দেখবে তুমি অন্যান্য বছর যেরকম যে বন্ধুদের সাথে ঘুরবো, তোমার কোনো একজন প্রিয় মানুষ থাকলো বিশেষ কেউ, তার সাথে ঘুরবো, এরকম একটা পরিকল্পনা থাকে অন্যান্য বছর। যে পুজো বাড়িতে পুজোর সময় কে থাকে, তো এবারের পুজোটা একটু অন্যরকম। না না, যদি বাড়িতে কাটে। থাকেন মা ঠাকুমা, মানে ঠাকুমারা থাকেন, ঠাকুমা দিদারা থাকেন। তো তারা পুজোটা দেখেন না, তারা পুজো বার্ষিকীটা খুব মন দিয়ে পড়েন এবং টিভিতেই পুজো পরিক্রমা দেখেন। আমাদের হয়তো এত বছর মনে হয়েছে যে খুব জৌলুসহীন পুজো তারা কাটাচ্ছে, তবে সেটার মধ্যেও কিন্তু একটা আলাদা মাধুর্য আছে। এবার না হয় পুজো বার্ষিকীটাই পড়লেন, নতুন নতুন গল্প উপন্যাস পড়লেন, আর পুজো মানে পুজো পরিক্রমা দেখেই ঠাকুর দেখার স্বাদটা মেটালেন। যাই হোক, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? কিন্তু যখন এরকম অবস্থা তখন ঘোলে মেটানোটাই আমার মনে হয় বেটার হবে। একদমই তাই। নিজেদের সুরক্ষার কথা ভেবে তো আমাদের এটা মেনে চলতেই হবে। তাছাড়া তুমি শ্রেয়া পুজো বার্ষিকীর কথা যখন বললে, তো এরকম দেখবে ছোটবেলাতে যে যে বইয়ের দোকানগুলো রয়েছে বা তোমার লাইব্রেরিতে এলো নতুন, তো আমাদের প্রথমেই আবদার ছিল যে 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 সংখ্যাটা আসবে, তো সেটা যেন প্রথমেই আমাকে দেওয়া হয়, এরকম একটা ব্যাপার ছিল। তো আর তারপরে বন্ধুদের কাছে গিয়ে যে জানিস আমি এটা পড়েছি, আমার পড়া হয়ে গেছে অলরেডি, এরকম একটা কম্পিটিশনের মতোই কিন্তু এটাকে বলা যেতে পারে, যে নাকি আগে পড়তে পারে, এরকম কিন্তু একটা ব্যাপার ছিল। একদম, মানে আমার তো মনে হয় যে পুজো বার্ষিকী যেটা আছে সেটা পড়াটা খুব ইম্পর্টেন্ট ছোটবেলায় ছিল, আর এখনো আছে। হয়তো যারা কর্ম জীবন নিয়ে খুব ব্যস্ত তাদের হয়তো সময় নেই, কিন্তু এবছর যখন পুজোতে বেরোনো হচ্ছে না, বাইরের রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে না, তখন বাড়িতে খাওয়া হোক, পুজো বার্ষিকী পড়া হোক, আর পুজো পরিক্রমা দেখা হোক টিভিতে। এমন পুজো কাটাতে তো দোষ নেই। সামনের বছর পুজোটা ভালো কাটবে, তাহলে কি বলো চুইতা? একদমই শ্রেয়া, তুমি এটা খুব ভালো কথা বললে যে আগামী বছরের পুজোটা যদি আমরা ভালোভাবে কাটাতে চাই, তাহলে এবারে এই মন খারাপটা সঙ্গে নিয়ে কিন্তু আমাদেরকে কিছু বিধিনিষেধ তো মেনে চলতেই হবে এবং বাড়িতেই থাকতে হবে। আমাদের যারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, কালকের আমরা পর্বে আমরা দেখেছি একজন ডাক্তার বলছেন যে তাদের পুজোর ছুটি ক্যান্সেল, প্রিয়জনের সাথে তারা পুজোটা কাটাতে পারবেন না, কারণ এবছর এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে তাদেরকে হসপিটালেই থাকতে হবে। এইটুকু আমাদের কাছে এইটুকু তো রয়েছে যে আমরা আমাদের প্রিয়জনের সাথে পুজোটা কাটাতে পারবো বা পরিবারের সাথে কাটাতে পারবো, ঘরে বসে থাকতে পারবো। এটাও তো একটা বিরাট বড় পাওনা। আমাদের তো আর বাইরে গিয়ে চিকিৎসা করতে হচ্ছে না, প্রাণের ঝুঁকি নিয়ে চিকিৎসা করতে হচ্ছে না। দেখুন, কোভিড একটা এমনই মহামারীর আকার নিয়েছে যেখানে আমার মনে হয় যে সতর্কতাটাই আমাদেরকে কোভিড থেকে বাঁচাতে পারে। বারবার আমরা কথা বলেছি যে করোনা অসুরকে বধ করতে হবে, তো আমরা যদি সতর্ক হই আমরা করোনা অসুরকে বধ করতে পারবো বলে আমার মনে হয়। একদমই। এবং পাশাপাশি যেটা বলছিল শ্রেয়া, আমরাও বলছিলাম যে নিজেদেরকে নিজেরা সুরক্ষিত থাকবো, নিজেদেরকে সুরক্ষিত রাখবো, এবং পাশাপাশি অন্যকে সুরক্ষিত রাখার কিন্তু একটা দায়বদ্ধতা কিন্তু থেকে থাকে। আমরা যেহেতু সমাজে একটা বাস করি, তো আমাদের দেখবে শ্রেয়া যে আমি নিজে সুরক্ষিত থাকবো, নিজে সচেতন থাকবো, পাশাপাশি অন্যকে সচেতন রাখারও কিন্তু একটা দায়বদ্ধতা থেকেই থাকে। একদম, আমার মনে হয় যে এই দায়বদ্ধতাটাই আমাদেরকে আগে, মানে ইন এ লং রান আমাদেরকে বাঁচাবে। কারণ এই আমরা যদি নিজে মাস্ক পরলাম এবং তার সাথে সাথে আমরা আমাদের বন্ধু বান্ধব বা পরিবারের লোকজনকেও বললাম মাস্ক পরতে, তাহলে সেখান থেকেই তো করোনাটাকে কিছুটা আটকানো গেল। সংক্রমণ ছড়াবে না, মাস্ক পরলেই আমার মনে হয় সংক্রমণ অনেকটা আটকানো যাবে। দেখুন, খালি পায়ে তো বাড়ির থেকে বেরোন না আপনি, যখন বাড়ি থেকে বেরোন জুতো পরে বেরোন। তো একটা অভ্যেস এরকমও করা যেতেই পারে যে মাস্ক ছাড়া বাড়ি থেকে বেরোবো না। দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু অভ্যাস হয়ে যাবে তখন। তাছাড়া দেখবে শ্রেয়া, যতদিন ধরে এই করোনা কাল চলছে, এই মাস্কের প্রয়োজনীয়তা কিন্তু আমরা বুঝতে পেরেছি, যেটা অনেক ক্ষেত্রেই তো মাস্ক পরে থাকতে হয়তো একটা অস্বস্তি তোমার বোধ হয়, কিন্তু তাছাড়া যে যতদিন ধরে এই করোনা কাল চলছে, আমার তো মনে হয় যে সবার একটা অভ্যাসের মধ্যে পরিণত হওয়া দরকার, যে মাস্কটা বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরাটা একটা অভ্যাসের মধ্যেই চলে আসে। একদম, অভ্যেসের মধ্যে পরিণত হওয়াটা খুব দরকার ছিল। কিন্তু আমার কোথাও মনে হয় যে মানুষকে যেরকম ভাবে শপিং করতে আমরা দেখেছি পুজো শপিংটা, তাতে মনে হয়েছে যে মানুষ হয়তো এটাকে এখনো অভ্যেস হিসেবে নিতে পারেনি। এটাই তো
একমাত্র প্রতিষেধক ছিল আমাদের কাছে করোনাকে আটকানো, সেটাও মানুষ কিন্তু ঠিক মতো নিতে পারেনি। এই কালকেরই কথা, রাস্তায় দেখছি একজন মানে মহিলা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তো তার মহিলার মুখে মাস্ক নেই কিন্তু বাচ্চাটির মুখে মাস্ক রয়েছে। যখন সাবধান হবেন, শুধু নিজের বাচ্চাকে সাবধান করবেন না, নিজেও সাবধান হবেন। এরকম করে কিন্তু আমরা করোনাকে আটকাতে পারবো। কি বলছো? এবং যেটা বারবারই বলা যে নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকেও সুরক্ষিত রাখুন। নিজে ভালো থাকলে কিন্তু অন্যকে ভালো একদম। রাখা যাবে, এবং অন্যকে ভালো অন্যকেও যদি ভালো থাকে তাহলে কিন্তু নিজে আপনি ভালো থাকবেন। এবং পাশাপাশি যেটা বলছিলাম যে পুজোর আনন্দ তো এবারে সেরকম ভাবে হবে না। অন্যান্য বছর যেরকম হয় সবাই গৃহবন্দী থাকবে, ঘরে বসে পুজোর আনন্দ উপভোগ করবে। তাছাড়া ভার্চুয়াল পুজোর আয়োজন তো আছেই। ভার্চুয়ালি ঠাকুর দেখুন, আনন্দে মেতে উঠুন। এবং যেটা বলছিলাম শ্রেয়া, যে রান্নার ব্যাপারটা, পুজো মানে কিন্তু আমাদের আগে থেকে হয়তো কোনো পরিকল্পনা থেকে থাকে যে পুজোর 4টে দিনের মধ্যে কোন দিন কি রান্না হবে বাড়িতে, মায়ের কাছে আবদার, এগুলো তো থাকে। তো এবারে হয়তো নিজে কিছু একটা রান্না করে, নিজে কিছু কোনো আইটেম রান্না করলেন এবং বাড়ির সকলকে খাওয়ালেন। পাশাপাশি আপনি আমরা তো জানি যে শ্রেয়া যে ভোজন প্রিয় বাঙালি, তো এই 4 দিন বাড়িতে বসে নয়তো নানা রকম রান্নার মধ্য দিয়ে, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে, পরিবারের লোকজনের সাথে আড্ডা দিয়ে পুজোটা কাটালেন। একদম এরকম করে একটা পুজো যদি আমরা এই বছরটা কাটাতে পারি, সামনের বছরের পুজোগুলো কিন্তু খুব ভালো কাটবে বলে আমার মনে হয়। কারণ এই একটা বছরই কিন্তু প্যান্ডামিকটাকে যদি এই বছর আমরা প্রতিহত করতে পারি, তাহলে সামনের বছরগুলো আমাদের খুব সুন্দর কাটবে। একদমই শ্রেয়া, আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান কিন্তু শেষ করতে হবে। তার আগে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আদালতের নির্দেশনা মেনে চলুন, বাড়িতে বসে পরিবারের সাথে এবারে পুজোটা কাটান এবং খুব খুব ভালো পুজো কাটান। আজকে গুড মর্নিং এক্সপ্রেস এই পর্যন্ত। নমস্কার।